দীপান্বিতা রায় ছোটদের এবং বড়দের লেখার জগতে পরিচিত নাম। এখনো পর্যন্ত তার 40টির বেশি বই প্রকাশিত হয়েছে। গত 10 বছর ধরে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির এক্সিকিউটিভ কমিটির সদস্য। একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা চিরসবুজ লেখার সম্পাদক মণ্ডলীরও তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার লেখা অ্যাস্ট্রোনটের ঠিকানা নাটকটি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছোটদের বিভাগে সেরা নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে। পেশায় বৈদ্যুতিন বিভাগের সাংবাদিক, পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার এবং গজেন্দ্র কুমার মিত্র সুমথনাথ ঘোষ সাহিত্য পুরস্কার। তার লেখা গল্পের মধ্য থেকে এবারে আমরা বেছে নিয়েছি দরজার ওপাশে গল্পটি। সমিতের মায়ের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্প পাঠ, অন্যান্য চরিত্র ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে দরজার ওপাশে, দ্বিতীয় এবং শেষ পর্ব। দুধাপ সিঁড়ি উঠে গোল বারান্দা। সেখানে দুটো ধুলোমাখা পুরনো কাঠের চেয়ার পাতা রয়েছে। তারই একটাতে সমিতকে বসতে বললেন ভদ্রলোক। বারান্দা ঘিরে বেশ কয়েকটা দরজা, সবগুলোই ভেতর থেকে বন্ধ, যদিও ভেতরে কোনো লোক আছে কিনা দেখা যাচ্ছে না। কারো কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। সমিত লক্ষ্য করল সারা রাস্তা সে নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এসেছে, কিন্তু এই বাগানের ভেতরে আশ্চর্য রকম নিস্তব্ধ। কোথাও কোনো পাখি কিংবা কোনো কাঠবেড়ালির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। এমনকি ঝিঝি পোকারাও যেন কোনো একটা অজানা কারণে একেবারে চুপ করে গেছে। আমার নাম যশোনাথ গাঙ্গুলি। ভদ্রলোকের গলার আওয়াজটা বেশ ভরাট, গম্ভীর। কথা বলার মধ্যে এক ধরনের রাশভারী ব্যক্তিত্ব রয়েছে। কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে আমার বাড়িটা আপনার বেশ পছন্দ হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি মনের কথা চলাচলি করেন। বাড়িটাকে আপনার বেশ নিজের নিজের বলে মনে হয়। সবটাই আমার বেশ ভালো লেগেছে। আসলে এই বাড়িটা তো আমার নিজেরও খুব প্রিয়। এটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তাই আপনার বাড়িটা পছন্দ হয়েছে জেনে বেশ ভালো লাগছিল। এই বাড়িটার সম্বন্ধে সমিত কোনোদিন কাউকে একটা কথাও বলেনি। এমনকি তার মাও এই বিষয়ে কিছু জানে না। অথচ ভদ্রলোক কিরকম অনায়াসে তার মনের কথা জেনে বসে আছেন দেখে অবাক লাগছিল সমিতের। কিন্তু সে কথা না তুলে সে জিজ্ঞেস করল, আপনি কি বরাবরই এখানেই থাকেন? না, মানে ওই বাড়ির সব দরজা জানলা বন্ধ দেখে আমি ভেবেছিলাম যে। কি মুশকিল, এখানে থাকবো না তো যাবো কোথায়? এটা তো আমার পৈতৃক বাড়ি নাকি? আমার দাদুর বাবা রাজা দীনেন্দ্রনাথ গাঙ্গুলি এই বাড়ি তৈরি করিয়েছিলেন। রাজা অবশ্য তিনি ছিলেন না, তবে বড় জমিদার ছিলেন। আশপাশের অন্তত গোটা 10 গ্রাম নিয়ে তার জমিদারি চলত। পরে যদিও সরকার সব জমি জমা সম্পত্তি কেড়ে নেয়, তবে এই বাড়িটাকে অনেকদিন পর্যন্ত লোকে রাজবাড়ি বলতো। কিন্তু জমিদারি চলে গেলে কি আর সেই বলবলাও থাকে? আমাদের অবস্থাও আস্তে আস্তে পড়তে শুরু করেছিল। জমানো টাকা বসে খেলে তো আর বেশি দিন থাকে না। তাই এক সময় পয়সা কড়ি সব শেষ হয়ে গেল। অবস্থা বেগতিক দেখে আশ্রিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব পালালো। শেষ পর্যন্ত টিকেছিলাম মা বাবা আর আমি। আমি গাঙ্গুলি বংশের শেষ সন্তান। আর ছিল এই বাড়িটা। যদিও যত্নের অভাবে বাড়ির অবস্থা গাঙ্গুলি বংশের মতোই, না হলে এমন বাড়ি এ তল্লাটে আর কারো ছিল না। জয়পুর থেকে শ্বেত পাথর এনে বাড়ির মেঝে করা হয়েছিল। মেহগনি কাঠের আসবাবে ঘর ভর্তি ছিল। সবই আপনাকে দেখাবো একটু একটু করে। আমি আসলে একটু ধীরে সুস্থে কাজ করাটা পছন্দ করি। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করাটা আমার স্বভাব বিরুদ্ধ।
সেদিন যশোনাথের সঙ্গে কথাবার্তা বলে বাড়িতে ফিরে এসে নিজেকে কেমন যেন চাঙ্গা লাগছিল সুমিতের। মনটা যেন হালকা, যেন খুশি খুশি। মাকে চা আনতে বলে ঘরে জামা কাপড় ছাড়তে গিয়ে সুমিত হঠাৎ লক্ষ্য করল তার নাকের নিচে রোমের রেখা ঘন হয়ে আছে। এমনিতে সে ক্লিন শেভন, প্রতিদিন সকালে নিখুঁত করে দাড়ি কামায়, অনেক সময় রাতেও আরেকবার শেভ করে, কিন্তু তাহলে এই গোঁফটা গজালো কখন? আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখতে দেখতে সুমিত ঠিক করল গোঁফটা সে রেখেই দেবে। যশোনাথ গাঙ্গুলিরও বেশ পুরুষ্ট গোঁফ আছে, ওরকম একটা গোঁফ যদি তারও গজায় তাহলে মন্দ হয় না। যশোনাথ গাঙ্গুলির সঙ্গে এখন রোজই দেখা হয় সুমিতের। সত্যি কথা বলতে কি, কতক্ষণে দেখা হবে তার জন্য সে মনে মনে রীতিমতো ছটফট করে। স্কুলের ক্লাস শেষ হলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। হেড স্যার কোনো হুকুম করলে রীতিমতো বিরক্ত লাগে। যশোনাথ গাঙ্গুলি অবশ্য রোজই সুমিতের জন্য অপেক্ষা করেন। সুমিত গেলে তাকে নিয়ে বাড়ির ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আশ্চর্যের ব্যাপার, বাড়ির বাইরেটা ওরকম ভাঙাচোরা হলেও ভেতরটা কিন্তু একেবারে অন্যরকম। বারান্দার ওই বন্ধ দরজাগুলো পেরিয়ে ভেতরে ঢুকলেই চারপাশটা একদম বদলে যায়। তখন পায়ের তলায় ঝকঝক করে হালকা গোলাপি মার্বেলের মেঝে, ছাদ থেকে ঝোলানো ঝাড়বাতির আলো ঠিকরে পড়ে বেলজিয়ান গ্লাসের মস্ত আয়নায়। ভেলভেটের গতি দেওয়া মেহগনি কাঠের সোফায় বসে সুমিত দেখতে পায় লম্বা টানা বারান্দায় সারসার ঝুলছে নানা রকমের পাখির খাঁচা। হলুদ ছুটি দেওয়া সাদা থপথপে কাকাতুয়া দাঁড়ে বসে এক মনে আখরোটের খোলা ভাঙছে। বাড়িটা কিন্তু ফাঁকা নয় মোটেও। যশোনাথ গাঙ্গুলি ছাড়া যদিও আর কোনো মানুষকে সুমিত কখনো দেখেনি কোনোদিন, কিন্তু লোকজন যে আছে সেটা বুঝতে অসুবিধা হয় না। অস্পষ্ট কথাবার্তা, মেয়েদের শাড়ির খসখস, গয়নার টুংটাং, খড়মের খটখট, রান্নার ছ্যাঁকছোঁক সবই শোনা যায়। যশোনাথ তাকে এক একদিন এক একটা ঘর ঘুরিয়ে দেখান। সেসব ঘরেও যে কিছুক্ষণ আগেই অন্য মানুষ ছিল, তারা আসবে বলেই পাশের ঘরে উঠে গেছে, সেটা বুঝতে অসুবিধা হয় না। তবে অতিথির জন্য সবসময় তারা ঘরে কিছু না কিছু রেখে যায়, কোনো না কোনো উপহার। কোনোদিন মোরাদাবাদী রেকাবিতে গন্ধরাজ ফুল, কোনোদিন আবার রূপোর গ্লাসে ঘোলের শরবত। সুমিতের মনে হয় যে এ বাড়ির সবাই আসলে তাকে ভারী পছন্দ করে, তার জন্য রোজ যেন তারা অপেক্ষায় থাকে। তার নিজেরও বাড়িটার প্রতি আকর্ষণ দিনে দিনে বেড়ে চলেছে। ছেড়ে আসতে যেন ইচ্ছেই করে না। কথাটা সে একদিন যশোনাথকেও বলে ফেলেছিল। যশোনাথ একটু সময় স্থির চোখে তার দিকে তাকিয়ে বলেছিলেন, একটু ধৈর্য ধরুন, সেই ব্যবস্থাই তো হচ্ছে। কথাটার মানে অবশ্য সুমিত বুঝতে পারেনি। তবে এটা সে বুঝতে পেরেছে, প্রতিদিন এই বাড়িতে যাওয়ার ফলে তার নিজের মধ্যেও কিছু বদল হয়েছে। নাকের উপর সেই হালকা রোমের রেখাটি এখন বেশ পুরুষ্ট গোঁফের আকার নিয়েছে। সুমিতের বয়স প্রায় 30। এই বয়সে মানুষ তো আর বাড়ে না মোটেই, কিন্তু সুমিতের মনে হচ্ছে হঠাৎই সে ইঞ্চি দুয়েক লম্বা হয়ে গেছে। অভ্যস্ত জামাকাপড়গুলো কেমন যেন ছোট ছোট ঠেকছে। আরেকটা মজার ব্যাপার হলো যে মা আজকাল তার গলা চিনতে পারে না। সেদিন সে বাজার নিয়ে বাইরে থেকে ফিরে একটা হাঁক দিতেই তো মা ভয় টয় পেয়ে একেবারে একসা। সুমিতকে সামনে দেখেও কেমন বিশ্বাস করতে পারছে না। বারবার বলছে, তোর গলাখানা এরম কিরাম বাড়ি মতো হয়ে গেল কেন রে খোকন? এই চেহারাটাও কেমন মুস্কো মতো হয়েছে। মায়ের কথা শুনে প্রথমটা বেশ মজাই লেগেছিল সুমিতের, কিন্তু সেদিন স্কুলে গিয়েও সে বুঝতে পারল যে কিছু একটা বদল তো হয়েছে। ছেলেরা এখন আর তার ক্লাসে তেমন দুষ্টুমি করে না, একটু যেন ভয়ই পায় তাকে। সেদিন স্কুল থেকে ফেরার সময়
যশোনাথ গাঙ্গুলিকে কথাটা বলতে তিনি আবারও একই রকম ঠান্ডা হেসে বললেন, পরিবর্তনই তো জগতের নিয়ম। আমারও তো বেশ কিছু পরিবর্তন হয়েছে, আপনি বোধহয় খেয়াল করেননি। কথাটা শুনে ভদ্রলোককে ভালো করে দেখে সমিতের মনে হলো, সত্যি তো, প্রথম দিন যেমন দেখেছিল তার চেয়ে অনেকটাই বদলে গেছে ভদ্রলোকের চেহারা। মোটা গোঁফচোড়া উধাও লম্বা মানুষটি হঠাৎই যেন একটু খাটো হয়ে গেছেন। মুখে জমিদার সুলভ গাম্ভীর্যের বদলে কেমন যেন একটা গোবেচারা ভাব এসেছে। ব্যাপারটা কি করে ঘটল ভাবার চেষ্টা করছে সমিত। এমন সময় যশোনাথ বললেন, আপনার তো এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না বলেছিলেন, তাই আপনি যাতে এখানেই থাকতে পারেন সে ব্যাপারে আমি আমার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম। তারা দুজনেই রাজি হয়েছেন, বাড়িতে অন্যান্যদেরও আপত্তি নেই। তাই আমরা ঠিক করেছি যে এবার থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। তবে রাজবাড়িতে তো এরকম হুট করে আসা যায় না, তাই আমাদের পুরোহিত মশাই দিনক্ষণ দেখে দিয়েছেন। আগামী মঙ্গলবার অমাবস্যা পড়েছে, সেই দিন ঠিক মধ্যরাতে এই বাড়িতে আপনার অভিষেক হবে। কিন্তু কথাটা এখনই কাউকে জানানো চলবে না। আপনি ঠিক সময়ে একলা গোপনে এখানে চলে আসবেন। কথাটা শুনে সমিতের মনে হচ্ছিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু তবু মনের উচ্ছ্বাস চেপে রেখে বলল, কিন্তু আমার মা তো একলা থাকতে পারবেন না, তাকে নিয়ে আসবো তো? তাকে নিয়ে আসতে হবে না, চিন্তা করবেন না, তার সব দায়িত্ব আমার। মঙ্গলবার গভীর রাত। নিঃশব্দে নিজের বিছানা ছেড়ে উঠল সমিত। পাশের ঘরে মা ও ঘরে ঘুমোচ্ছে। মাঝে ঘুম ভেঙে যায়, তাই চুপি চুপি দরজা টেনে বেরিয়ে এলো রাস্তায়। অমাবস্যার রাত, চারিদিক ঘুরঘুটি অন্ধকার। মাঝে মধ্যে দূর থেকে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। সমিতের কিন্তু ভয় লাগছিল না, সে যেন কেমন হাওয়ায় ভর করে এগিয়ে যাচ্ছে। আঁকা বাঁকা রাস্তা ধরে রাজবাড়ির সামনে এসেই চমকে উঠল সমিত। গোটা বাড়িটা আলোয় ঝলমল করছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো। হালকা সানাইয়ের শব্দ কানে আসছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকল সমিত। বাড়ি থেকে বেরোনোর আগে সে আয়নায় নিজের মুখ দেখেনি। যদি দেখত তাহলে বুঝতে পারত তাকে এখন অবিকল প্রথম দিনের যশোনাথ গাঙ্গুলির মতো দেখতে লাগছে। যশোনাথ বারান্দায় দাঁড়িয়েছিলেন। সমিতকে দেখে বললেন, আসুন, সবাই আপনারই জন্য অপেক্ষা করে আছে। বারান্দার দরজা খুলে ভেতরে ঢুকে গেল সমিত। যশোনাথ কিন্তু ঢুকলেন না, দরজা বন্ধ হয়ে গেল। বাগানে নেমে এলেন যশোনাথ। পুরনো ভেঙে পড়া চারপাশে কাজ গজানো রাজবাড়ির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ভাঙা গেটটা খুলে রাস্তায় বেরিয়ে ফিরতে পথ ধরলেন তিনি। তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নেওয়া দরকার, কালই তো আবার স্কুলে গিয়ে তাকে ছাত্র ঠেকাতে হবে। শুনলেন দীপান্বিতা রায়ের গল্প দরজার ওপাশে দ্বিতীয় এবং শেষ পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।